এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, 14ই এপ্রিল লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি আসবো তোমার কাছে। তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় যে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, সেজন্য এই জেল খাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবো সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। এই চোর চামাচা চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই তো অদ্ভুত ব্যাপার। কিন্তু স্বামী বিবেকানন্দ নিয়ে তো কথা বলার কথা না। কোনো ইস্যু নেই, তাই জন্য তো এসব উল্টোপাল্টা বলছে। আমরা তো স্বামী বিবেকানন্দ নিয়ে কোনো কথাই বলি না। আমরা বলছি স্বামী বিবেকানন্দের লেখাটা পড়েনি তৃণমূল কংগ্রেস নেতারা, তারা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। আমি আজকে আবার বলছি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অল্পবিদ্যা ভয়ঙ্করী। দাদা, আপনি কি এই নিয়ে কোনো আইনি পদক্ষেপ বা কিছু গ্রহণ করবেন? সে তো প্রয়োজনে করতে হবে আইনি পদক্ষেপ। দাদা, রাজভবনের তরফ থেকে গতকাল যে সংবর্ধনা দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে বৈধ কিনা এবং রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। না, স্বাভাবিক। উপাচার্যের আদেশ ছাড়া তো, এনওসি ছাড়া তো সমাবর্তন হতে পারে না আইন অনুসারে, সেটা ওটা অবৈধ সমাবর্তন। ধন্যবাদ, চলুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 14ই এপ্রিল 35-এর টার্গেট বেঁধে দিয়েছিলেন, কিন্তু লক্ষ্যমাত্রা পূরণে কতটা সফল বঙ্গ বিজেপি নেতারা, এবং কালকে সেই ক্লাসই হবে এই নিয়ে জানবো, এবং মঙ্গলবার সেই ক্লাসই হবে। আমরা সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, এপ্রিল মাসে অমিত শাহ দেওয়া টার্গেট এবং নভেম্বর 29 কিছুদিন আগে কলকাতায় ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে অমিত শাহের সবার সিটের সংখ্যা না বলে সর্বোচ্চ আসন রাজ্য থেকে দেওয়া, দুটো কথা বলার মধ্যে কিন্তু অনেক আত্মবিশ্বাসের অভাব। এবং যেটা মনে করা হয়েছিল হয়তো যে এই নিয়োগ দুর্নীতির ইস্যু, 100 দিনের কাজ, আদার্স যে সমস্ত ইস্যু, সেই ইস্যুগুলিকে নিয়ে আরো ঝাঁপাবে এবং সেখানে হয়তো তারা সুফল তুলতে পারবে। কিন্তু অদ্ভুতভাবে মাঝে এই 7 মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং সেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে বিজেপির সব থেকে খারাপ যে জায়গা তা হলো বিজেপির একেবারে অল্প কয়েকটি জায়গা ছাড়া দুর্বল সংগঠন। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলনেতা রয়েছেন। শুভেন্দু অধিকারী তার নন্দীগ্রাম কেন্দ্রিক তার সংগঠন মজবুত, পূর্ব মেদিনীপুরে কিছু জায়গায় সংগঠন মজবুত, কিছু জায়গায় সংগঠন হয়তো বিজেপির মজবুত, কিন্তু ওভারঅল তাদের সংগঠনে যে প্রচুর খামতি রয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পঞ্চায়েত নির্বাচন। কাজে এপ্রিল মাসে 35 আসনের লোকসভার সিট টার্গেট দেওয়ার পর যে কথা অমিত শাহ বলেছিলেন তা কিন্তু 29শে নভেম্বর কিছুদিন আগে ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ থেকে অমিত শাহ এই 35 আসনের কথা কিন্তু শোনা যায়নি। কাজেই সব মিলে কোথাও একটা দ্বিধা দ্বন্দ্ব, হয়তো সংগঠনের কিছুটা হলো দুর্বল চেহারা বিজেপিকে অন্য স্ট্র্যাটেজিতে ঝুঁকতে কি বাধ্য করছে, সেই প্রশ্নটাই উঠছে। তাই হয়তো কালকে স্ট্র্যাটেজি বৈঠকে আমি আবারও বলছি, শেষ ল্যাপে এসে লোকসভার ভোটের আগে কি রণনীতি সাজায়, কি স্ট্র্যাটেজি তৈরি করে, সেটাই এখন দেখার। কারণ ইতিমধ্যেই 42 লোকসভা আসনের মধ্যে 18টি আসন জিতেছিল ইতিমধ্যে বিজেপি, এবং এই 18 আসনের মধ্যে সমস্ত জয়ী এমপি যে টিকিট পাবেন এমনটাও যেমন সূত্র মারফত কনফার্ম করা যাচ্ছে না। কাজেই 42 আসনের মধ্যে কিন্তু অনেক আসনে লোকসভায় এবার নতুন মুখ আসতে পারে এবং অনেক সিটিং এমপিও বাদ যেতে পারেন, এমনটাও কিন্তু ইউনিয়ন বিজেপির অন্দরমহলে। কাজে সব মিলিয়ে কোন আসনে জয়ের সম্ভাবনা বেশি সেটাকে চিহ্নিত করা, সেই কাজ কতটা হয়েছে, সংগঠন বুথে বুথে কতটা শক্তিশালী মজবুত হয়েছে। 72,000 বুথ আমাদের রাজ্যে 42 লোকসভা কেন্দ্রে, এই 72,000 বুথেই কি এবার তারা যথেষ্ট ফাইট দিতে পারবে, বুথ ধরে ধরে ফাইট দিতে পারবে, তারই হয়তো তুল্যমূল্য হিসেব হবে। বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছ থেকে জেপি নাড্ডা বা অমিত শাহরা হিসেব নেবেন এবং নতুন করে টার্গেট সেট করে দিয়ে যাবেন। কাজেই কালকে দুটো যে বৈঠক রয়েছে, একটা দুপুর 1টার দিকে নিউ টাউনের হোটেলে এবং বিকেলে সন্ধ্যে 5টা থেকে 6টা এই সময়টা আরো একটা বৈঠক রয়েছে বিজেপি কোর কমিটির। এই দুটো বৈঠকে কি স্ট্র্যাটেজি বাতলে দেন অমিত শাহ, কারণ মোদীর সেনাপতি অমিত শাহের ওপর কিন্তু অগাধ আস্থা বিরোধী শিবিরে, এবং অমিত শাহ
তার যে কূটনীতি, তার যে কৌশল, সেখানে কিন্তু অনেক রাজ্যের বাঘা মাঘা বিরোধী দলও কিন্তু হার মেনেছে। কাজে এই অবস্থায় সম্প্রতি 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য, সেই সাফল্যকে সামনে রাখা এবং এই রাজ্যের বিভিন্ন ইস্যুগুলিকে নিয়ে বিজেপি কতটা তৈরি হতে পেরেছে তার ক্লাস নেওয়ার পর ফাইনাল স্ট্র্যাটেজি তৈরি করে দিয়ে যাবেন অমিত শাহ, জেপি নাড্ডারা। তাই এবারের অমিত শাহের আশা, আজকের আশা এবং কালকে দিনভর কর্মসূচির দিকে কিন্তু বিজেপির নেতৃত্ব যেমন তাকিয়ে রয়েছে, একই সঙ্গে বিজেপির প্রচুর সমর্থকও তাকিয়ে রয়েছে। সেটা হতে পারে গোষ্ঠী এরপর বিজেপি সমর্থক বা পক্ষে বিপক্ষে সব পক্ষই। কাজে অমিত শাহ কি টোটকা দেন সেদিকে কিন্তু বঙ্গ বিজেপির নেতা, কর্মী, সমর্থক প্রত্যেকটি তাকিয়ে রয়েছেন আজকের দিন। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আসবো। আবারও কলকাতা বিমানবন্দরের ছবিটা দেখাচ্ছি আপনাদের, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকের আওয়াজ এবং ঢাকের বাদ্যি, যে ছবি আপনারা দেখাচ্ছি। বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন অমিত শাহ, জেপি নাড্ডার কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে তারা পৌঁছবেন। শাহ নাড্ডার কলকাতায় আসার সরাসরি লাইভ বুলেটিন আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ তিওয়ারি রয়েছে, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আসলেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে কথা বললেন। আর কারা কারা আসতে পারেন এই মুহূর্তের ছবিটা কি? একেবারেই দেখো, ইতিমধ্যেই তমশ্রী কলকাতা বিমানবন্দরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেমনটা এসছেন, পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এসে পৌঁছেছেন এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনিও এসে পৌঁছেছেন। পাশাপাশি একদিকে যখন যেদিকে কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছে বিজেপির সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডা তাদেরকে তার সাথে সাক্ষাৎ করার জন্য, এবং অন্যদিকে আমি তোমাকে ছবিটা দেখাবো, সে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং ভিআইপি গেটের যেই লাউঞ্জ রয়েছে সেখানে কিন্তু তারা ইতিমধ্যেই পৌঁছেছেন। তুমি যদি সিকিউরিটির বিষয়টি আমি যদি তোমাকে দেখাই, কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কলকাতা বিমানবন্দর চত্বর এবং সিআরপিএফ এর সিকিউরিটি উইং এর যারা অফিসাররা রয়েছে তারা যেমনটা রয়েছে, পাশাপাশি অমিত শাহর যেই Z+ ক্যাটাগরির যে সিকিউরিটি উইং এর যারা অফিসাররা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। কার্যত নিরাপত্তার চাদরে এই মুহূর্তে ঢেকে ফেলা হয়েছে কলকাতা বিমানবন্দর চত্বর এবং যেই ভিআইপি গেট অর্থাৎ 5 নম্বর গেট, সেই ভিআইপি গেটের সামনে কিন্তু সারি সারি যারা নেতা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যেই, তুমি যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ। এবং কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, অমিতাভ চক্রবর্তী তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তারা অমিত শাহ এবং জেপি নাড্ডা তাদেরকে স্বাগত জানানোর জন্য এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে ভিআইপি যে লাউঞ্জ রয়েছে সেই লাউঞ্জে কিন্তু তারা অপেক্ষা করছেন। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি, তার পাশাপাশি জেপি নাড্ডা তিনি নামবেন এবং সেইখান থেকে সরাসরি নিউ টাউনের একটি 5 তারা হোটেলে সেখানে গিয়ে পৌঁছবেন এবং আগামীকাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক রয়েছে দুটি, একটি কোর কমিটির বৈঠক, সেই দিকেও কিন্তু তাকিয়ে রয়েছেন বঙ্গ বিজেপি নেতারা, বঙ্গ বিজেপির নেতৃত্বরা। এবং আগামীকালের কি কি বার্তা দেওয়া হয় অমিত শাহ এবং জেপি নাড্ডার তরফ থেকে 2024-এর আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, সেটির দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিজেপি নেতৃত্ব এবং বিজেপি কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, শুধু রাজ্য কলকাতা এবং জেলা নয়, বিভিন্ন যে মণ্ডল রয়েছে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে যে বিভিন্ন মণ্ডলে খারাপ রেজাল্ট হয়েছে সেই খারাপ রেজাল্টের বিষয় নিয়েও কিন্তু আগামীকালের বৈঠকে কার্যত ক্লাস নেওয়া হতে পারে অমিত শাহ এবং জেপি নাড্ডা। একদমই আমাদের নজর থাকবে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং কিছুক্ষণ আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে এবং কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি কি জানিয়েছেন শুনবো। 24-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই এটা চলছে এবং শুরু হয়েছে আমাদের 24-এর প্রস্তুতি। তার জন্য মাননীয় সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আসছে।